প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে রেখা বর্ণালীর সাহায্যে কিভাবে মৌলগুলো শনাক্তকরণ করা যায় এই বিষয়টা। তো সম্পূর্ণ বিষয়টা স্পষ্টভাবে বোঝানোর জন্য আমি একে দুইটা অংশে ভাগ করব। প্রথম অংশে আমি দেখাবো কিভাবে রেখা বর্ণালীর সৃষ্টি হয়, এবং আমি দ্বিতীয় অংশে দেখাবো এই রেখা বর্ণালীর সাহায্যে কিভাবে মৌলগুলোকে শনাক্তকরণ করা যায়। তো একটা ছবি দেখে নেওয়া যাক। তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। মনে করি এটা একটা পরমাণু নিউক্লিয়াস। এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, এর শক্তি হচ্ছে E1। এটা হচ্ছে উচ্চ শক্তি স্তর, এর শক্তি হচ্ছে E2। আমরা জানি ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে ধাপান্তরিত হয়ে যখন উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তির শোষণ ঘটে, আর ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে ফিরে আসে তখন শক্তির বিকিরণ ঘটে। তো ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে যখন আরেক শক্তি স্তরে ধাপান্তরিত হয় তখন কি পরিমাণ শক্তির শোষণ বা বিকিরণ ঘটে তা ওই দুই শক্তি স্তরের শক্তির পার্থক্যের উপর নির্ভর করে, এবং ডেল ই সমান E2 মাইনাস E1 এভাবে দেখানো যায়। এবং এই শক্তির পার্থক্যের সমান পরিমাণ শক্তি বর্ণালীতে একটা রেখা সৃষ্টি করে। যেমনটা মনে করা যাক, ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে তবে এ সময় ইলেকট্রন এই দুই শক্তি স্তরের শক্তির পার্থক্যের সমান পরিমাণ শক্তি শোষণ করে, ফলে একটা শোষণ বর্ণালী রেখার সৃষ্টি হয়। আবার ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর থেকে ধাপান্তরিত হয়ে যদি নিম্ন শক্তি স্তরে ফিরে আসে তখন ইলেকট্রন এই দুই শক্তি স্তরের শক্তির পার্থক্য ডেল ই এর সমান শক্তি বিকিরণ করে, ফলে একটা বিকিরণ বর্ণালী রেখার সৃষ্টি হয়। তো এভাবে যে বিকিরণ এবং শোষণ বর্ণালী রেখাগুলো পাওয়া যায় তার একটা ছবি তোমরা লক্ষ্য করো। এই বর্ণালী চিত্র থেকে দেখা যাচ্ছে যে এখানে স্বাভাবিক আলোর উৎস থেকে নির্গত আলোর মধ্যে যেহেতু সকল তরঙ্গদৈর্ঘ্যের আলো থাকে, ফলে একটা উজ্জ্বল অবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায়। তার মধ্যে থেকে আমরা 780 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার এই তরঙ্গদৈর্ঘ্যের পাল্লার মধ্যে যদি কোনো আলো পড়ে থাকে তাহলে তা আমাদের কাছে দৃষ্টিগোচর হয়। এখন স্বাভাবিক আলোর উৎস থেকে নির্গত আলো কোনো উত্তপ্ত গ্যাসীয় নমুনার মধ্য দিয়ে যদি চালনা করা হয় তাহলে উৎস থেকে আগত সকল আলো নমুনা গ্যাস কর্তৃক শোষিত হয়, ফলে এরকম একটা অন্ধকার ব্যাকগ্রাউন্ডের সৃষ্টি হয়। একই সময়ে নমুনা গ্যাসের ইলেকট্রনগুলো শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসার ফলে এই অন্ধকার ব্যাকগ্রাউন্ডের উপর কতগুলো উজ্জ্বল আলোর সৃষ্টি করে। শক্তি বিকিরণের ফলে এই রেখাগুলো সৃষ্টি হয় বলে এগুলোকে বিকিরণ বর্ণালী রেখা বলা হয়। এজন্য বিকিরণ বর্ণালীর ক্ষেত্রে অন্ধকার ব্যাকগ্রাউন্ডের উপরে কতগুলো উজ্জ্বল রেখা পাওয়া যায়। অন্যদিকে স্বাভাবিক আলোর উৎস থেকে নির্গত আলোকে যদি কোনো শীতল গ্যাসের মধ্য দিয়ে চালনা করা হয় তাহলে উৎস থেকে আগত সকল আলো নমুনা গ্যাস কর্তৃক নির্গত হয়, ফলে একটা উজ্জ্বল ব্যাকগ্রাউন্ডের সৃষ্টি হয়। একই সময়ে নমুনা গ্যাসের কিছু ইলেকট্রন শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে, ফলে উজ্জ্বল ব্যাকগ্রাউন্ডের উপরে কতগুলো অন্ধকার রেখা সৃষ্টি হয়। শক্তি শোষণের মাধ্যমে এই রেখাগুলো সৃষ্টি হয় বলে এগুলোকে শোষণ বর্ণালী রেখা বলা হয়। এই জন্য শোষণ বর্ণালীর ক্ষেত্রে উজ্জ্বল ব্যাকগ্রাউন্ডের উপরে কতগুলো অন্ধকার রেখা পাওয়া যায়। এখন রেখা বর্ণালীর সাহায্যে কিভাবে কোনো মৌল শনাক্তকরণ করা যায় এই বিষয়টা আমরা দেখব। উদাহরণ হিসেবে আমরা হাইড্রোজেন পরমাণুর যে বর্ণালীর রেখাসমূহ আছে সেগুলোকে বিবেচনা করব। হাইড্রোজেন পরমাণুর জন্য প্রাপ্ত বর্ণালী রেখাসমূহের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইলেকট্রন যখন বিভিন্ন শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসে তখন বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বিভিন্ন বর্ণের কতগুলো রেখা পাওয়া যায়। এই রেখাগুলোর তরঙ্গদৈর্ঘ্যের মান কত হবে তা আমরা এই সহায়ক সমীকরণটি ব্যবহার করে খুব সহজেই নির্ণয় করতে পারি। যেমন ইলেকট্রন যদি তৃতীয় শক্তি স্তর থেকে ধাপান্তরিত হয়ে দ্বিতীয় শক্তি স্তরে আসে তবে এক্ষেত্রে প্রাপ্ত রেখার তরঙ্গদৈর্ঘ্যের মানটা হচ্ছে 198 ডিভাইডেড বাই ডেল ই। ডেল ই এর মান হচ্ছে ইলেকট্রন যেহেতু তৃতীয় শক্তি স্তর থেকে ধাপান্তরিত হয়ে দ্বিতীয় শক্তি স্তরে আসছে, সুতরাং এই দুই শক্তি স্তরের শক্তির ব্যবধান হচ্ছে ডেল ই। এক্ষেত্রে 0.54 এস থেকে যদি আমরা 0.24 এস বিয়োগ করি তাহলে দ্বিতীয় এবং তৃতীয় এই দুই শক্তি স্তরের শক্তির ব্যবধান 0.3 এস পেয়ে থাকি।
তো 198 কে যদি এখন আমরা 0.3 দ্বারা ভাগ করে থাকি তাহলে ন্যানোমিটার এককে তরঙ্গ দৈর্ঘ্যের মান পেয়ে থাকি এবং এই মানটা হচ্ছে 660 ন্যানোমিটার। আমরা যদি একটা বিষয় খেয়াল করে থাকি তাহলে দেখব যে 760 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট যে রেখাটি পাওয়া যায় সেই রেখাটার বর্ণ লাল হচ্ছে, কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা হচ্ছে 647 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। তাই আমরা বলতে পারি যে ইলেকট্রন যদি তৃতীয় শক্তি স্তর থেকে ধাপান্তরিত হয়ে দ্বিতীয় শক্তি স্তরে আসে তাহলে যে রেখাটা পাওয়া যায় সেই রেখাটার বর্ণ হবে লাল বর্ণ। আবার ইলেকট্রন যদি চতুর্থ শক্তি স্তর থেকে ধাপান্তরিত হয়ে দ্বিতীয় শক্তি স্তরে আসে তবে এক্ষেত্রে প্রাপ্ত রেখার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান আমরা লিখতে পারি 198 ডিভাইডেড বাই দ্বিতীয় এবং চতুর্থ রেখার শক্তির ব্যবধান 0.40 ন্যানোমিটার এককে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা চলে আসবে। ফলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 495 ন্যানোমিটার। এই 495 ন্যানোমিটার মানটা আমাদের আসমানি এবং সবুজ এই অঞ্চলটাতে পড়ছে। সুতরাং আমরা বলতে পারি ইলেকট্রন যদি চতুর্থ শক্তি স্তর থেকে ধাপান্তরিত হয়ে দ্বিতীয় শক্তি স্তরে আসে তাহলে যে বর্ণালী রেখাটি পাওয়া যায় সেই বর্ণালী রেখাটি নীলাভ সবুজ বা হালকা সবুজ বর্ণের হয়ে থাকে। আচ্ছা, এখন ইলেকট্রন যদি পঞ্চম শক্তি স্তর থেকে ধাপান্তরিত হয়ে যদি দ্বিতীয় শক্তি স্তরে আসে তবে সেক্ষেত্রে যেটা হবে সেক্ষেত্রে প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্যের মানটা হচ্ছে 198 ডিভাইডেড বাই দ্বিতীয় শক্তি স্তর এবং পঞ্চম শক্তি স্তরের মধ্যে শক্তির ব্যবধানটা হচ্ছে 0.45 ন্যানোমিটার এককে আসবে মানটা। আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 440 ন্যানোমিটার। এই 40 ন্যানোমিটার এই মানটা আমরা দেখতে পাচ্ছি যে 424 থেকে 450 অর্থাৎ নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্যের যে পাল্লা আছে সেই পাল্লার মধ্যে পড়ছে। তার মানে আমরা বলতে পারি যে ইলেকট্রন যদি পঞ্চম শক্তি স্তর থেকে ধাপান্তরিত হয়ে দ্বিতীয় শক্তি স্তরে আসে তাহলে যে বর্ণালী রেখাটা সৃষ্টি হবে সেই বর্ণালী রেখাটার বর্ণ হবে নীল বর্ণের। এভাবে ইলেকট্রন যদি ষষ্ঠ শক্তি স্তর থেকে ধাপান্তরিত হয়ে দ্বিতীয় শক্তি স্তরে যদি চলে আসে তাহলে যেটা হবে এক্ষেত্রে প্রাপ্ত রেখার তরঙ্গ দৈর্ঘ্যের মানটা হচ্ছে এরকম যে 198 ডিভাইডেড বাই দ্বিতীয় শক্তি স্তর এবং ষষ্ঠ শক্তি স্তরের মধ্যে শক্তির ব্যবধানটা হচ্ছে 0.48। ফলে প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্যের মানটা হচ্ছে 412 ন্যানোমিটার। এই মানটা আমরা দেখতে পাচ্ছি বেগুনি বর্ণের জন্য দায়ী যে অঞ্চলটা আছে, যে তরঙ্গ দৈর্ঘ্যের যে পাল্লাটা পাওয়া যায় বেগুনি বর্ণের, সেই পাল্লার মধ্যে এই মানটা পড়ছে। সুতরাং আমরা এটা বলতে পারবো যে ইলেকট্রন ষষ্ঠ শক্তি স্তর থেকে যখন দ্বিতীয় শক্তি স্তরে আসবে তখন যে রেখাটা সৃষ্টি করবে সেই রেখাটা বেগুনি বর্ণের হবে। তাহলে এখন যদি আমরা হাইড্রোজেন পরমাণুর বর্ণালী রেখাটা দেখি তাহলে এরকম আমরা কতগুলো চিত্র পাবো। এই চিত্রে দেখা যাচ্ছে যে হাইড্রোজেনের এই বিকিরণ বর্ণালীতে অর্থাৎ অন্ধকার ব্যাকগ্রাউন্ডের উপরে কতগুলো উজ্জ্বল দাগ দেখা যাচ্ছে। এই দাগগুলোতে আমরা বলতে পারি যে এই লাল দাগটা সৃষ্টি হয়েছিল ইলেকট্রন যখন তৃতীয় শক্তি স্তর থেকে ধাপান্তরিত হয়ে দ্বিতীয় শক্তি স্তরে এসেছিল তখন এই ধাপান্তরের ফলে সৃষ্ট রেখার বর্ণটা হয়েছিল লাল বর্ণের। ইলেকট্রন যখন চতুর্থ শক্তি স্তর থেকে যখন দ্বিতীয় শক্তি স্তরে এসেছিল তখন এই নীলাভ সবুজ এই দাগটা পাওয়া গিয়েছে, অর্থাৎ আসমানি বর্ণটা শেষ হচ্ছে এবং সবুজ বর্ণটা শুরু হচ্ছে, এমন একটা হালকা সবুজ বর্ণের রেখা সৃষ্টি করে। আর ইলেকট্রন যখন পঞ্চম শক্তি স্তর থেকে যখন দ্বিতীয় শক্তি স্তরে এসেছিল তখন এই নীল বর্ণের দাগটা সৃষ্টি হয়েছে এবং ইলেকট্রন যখন ষষ্ঠ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে চলে আসছে তখন এই বেগুনি রেখাটা সৃষ্টি হয়েছে। এভাবে হাইড্রোজেন পরমাণুর জন্য উজ্জ্বল বর্ণরেখার সৃষ্টি হয় এবং যেহেতু ইলেকট্রন শক্তি ছেড়ে দিয়ে অর্থাৎ শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে এসেছে তাই কালো ব্যাকগ্রাউন্ডের উপরে এই উজ্জ্বল বর্ণগুলো পাওয়া যায়। এখন আমরা আরো কয়েকটা মৌলের বর্ণালী রেখা দেখব। তো এখানে আরো কয়েকটি মৌলের বিকিরণ বর্ণালীকে দেখানো হচ্ছে। প্রথমটা হচ্ছে সোডিয়ামের জন্য, দ্বিতীয়টা হাইড্রোজেনের জন্য, তৃতীয়টা ক্যালসিয়ামের জন্য এবং সর্বশেষটা মার্কারির জন্য। তো এই বিকিরণ বর্ণালী রেখাগুলো থেকে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মৌলের বিকিরণ বর্ণালী কিন্তু ভিন্ন ভিন্ন রকমের হচ্ছে। সুতরাং কোন মৌলের বিকিরণ বর্ণালী দেখে ওই মৌলটি কি ছিল তা সহজেই শনাক্তকরণ করা যায়। এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে যে এক একটা মৌলের বিকিরণ বর্ণালী এক এক রকম হয় কেন।
এর উত্তরে বলা যায়, যেহেতু প্রত্যেকটা মৌলের ইলেকট্রনীয় গঠন অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন নিউট্রনের সংখ্যা এবং বাইরের শক্তি স্তরগুলোতে ইলেকট্রনের সংখ্যা ভিন্ন হয়, ফলে ইলেকট্রনের সাথে প্রোটনের তথা নিউক্লিয়াসের যে আন্তঃক্রিয়া আছে সেই আন্তঃক্রিয়াগুলো ভিন্ন ভিন্ন রকমের হয়, ফলে এক ভিন্ন ভিন্ন মৌলের জন্য বর্ণের রেখাগুলো ভিন্ন ভিন্ন পাওয়া যায়। তো যেহেতু প্রত্যেকটা মৌলের জন্য নিজস্ব কিছু বর্ণালী রেখা আছে, তাই কোনো পরীক্ষণীয় মৌলের বর্ণালী রেখাকে দেখে বলে দেওয়া যায় যে এই বর্ণালী রেখাটা কোন মৌলের জন্য হতে পারে। অনেকটাই এরকম মানুষের ক্ষেত্রে যেমন ফিঙ্গারপ্রিন্ট থাকে এবং প্রত্যেকটা ফিঙ্গারপ্রিন্ট আলাদা হয় এবং একজন ব্যক্তির কেবল একটাই ফিঙ্গারপ্রিন্ট থাকে এবং ওই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যেভাবে কোনো একজন ব্যক্তিকে শনাক্তকরণ করা যায়, ঠিক একইভাবে এই বর্ণালী রেখাগুলো প্রত্যেকটা মৌলের জন্য আলাদা আলাদা হয়ে থাকে এবং এই বর্ণালী রেখা দেখে মৌলটা কি ছিল সেটা কিন্তু খুব সহজেই বলে দেয়া যায়। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। সে পর্যন্ত তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।